সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের ইংরেজি ক্লাস ছিল, কিন্তু স্যারের বিশেষ সমস্যার কারণে আজকে আমরা আন্তর্জাতিক ক্লাস করব সাধারণ জ্ঞানের। আগামীকালকে আবার ইংরেজি ক্লাস হবে। হ্যাঁ, আচ্ছা। তবে আন্তর্জাতিকের মধ্যে আমাদের কিছু অংশ রয়েছে আর বাংলাদেশের কিছু অংশ রয়েছে। এটা যারা ডক্টর তাদের জন্য, আর যারা জেনারেল বিসিএস দিবেন তাদের যেটা ভূগোল রয়েছে, ভূগোলের অংশ। ভূগোল থেকে আপনাদের 10 মার্কসের কোশ্চেন থাকবে। এই 10 মার্কসের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কে কোশ্চেন থাকবে 2 মার্কস, বাংলাদেশ সম্পর্কে থাকবে 8 মার্কস। ভূগোলের মধ্যে ইন্টারন্যাশনাল 2 আর বাংলাদেশ 8, এই হচ্ছে 10 মার্কস। আন্তর্জাতিকের যে 2 মার্কস তার মধ্যে রয়েছে নদ নদী, সমুদ্র বন্দর, দ্বীপ, উপদ্বীপ, এই টাইপের সাগর, মহাসাগর, জলপ্রপাত, এগুলা ইন্টারন্যাশনালের মধ্যে। আর বাংলাদেশের মধ্যে ভূপ্রকৃতি, বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের খনিজ সম্পদ, বনজ সম্পদ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা। তো এই আন্তর্জাতিক 2 আর বাংলাদেশ থেকে 8, সব মিলিয়ে 10 মার্কস। তো আজকে আমরা এই ভূগোলের ক্লাসে আন্তর্জাতিকের কিছু অংশ আর বাংলাদেশের কিছু অংশ করব। 2টা অংশ মিলেই মূলত আজকে আমাদের ক্লাসটা। তো আজকের ক্লাসের আমাদের মূল টপিক থাকবে আন্তর্জাতিক নদ নদী, সমুদ্র বন্দর, বাংলাদেশের নদ নদী, হ্রদ, হাওর বাওড় ইত্যাদি এই সম্পর্কিত। তাহলে আন্তর্জাতিক নদ নদী এবং বাংলাদেশের নদ নদী, এই 2টা মেইনলি টপিকের উপরে আমরা ক্লাস করব। চাকরির পরীক্ষাতে দেখা যায় যে বাংলাদেশের নদ নদীর উপরে প্রায়ই কোশ্চিন আসছে, বিসিএসেও একাধিকবার কোশ্চিন এসেছে। শুধু বিসিএস নয়, এই টপিকটা সহজ হওয়ার কারণে আপনাদের যে কোনো জায়গাতে কোশ্চিন থাকতে পারে। প্রাইমারি বলুন, নিবন্ধন বলুন, বা ব্যাংকের পরীক্ষাতে বলুন, সব জায়গাতে আপনারা কোশ্চিন পাবেন। তো আমরা শুরু করি। প্রথমেই আমাদের আন্তর্জাতিক যে নদ নদী সম্পর্কিত। পোটোমোলজি, নদী বিষয়ক বিজ্ঞান। আচ্ছা, পোটোমোলজি, নদী বিষয়ক বিজ্ঞান। আন্তর্জাতিক নদ নদীর মধ্যে আমাদের মহাদেশ ভিত্তিক যে নদ নদীগুলি রয়েছে, এই মহাদেশ ভিত্তিক নদ নদীর প্রধান যে ওই মহাদেশের দীর্ঘতম নদী কোনটি? তো আমরা পৃথিবীতে যে 7টি মহাদেশ রয়েছে তার মধ্যে 6টি মহাদেশের প্রধান যে নদীগুলি রয়েছে সেই নদীগুলি সম্পর্কে আমরা বর্ণনা করব। আমাদের ওইটাই মূলত পরীক্ষাতে আসে। তার আগে একটু বলে নিই যে নদ এবং নদী এর মধ্যে ডিফারেন্সটা কি হতে পারে। এটা নিয়ে বহুদিন যাবৎ বিতর্ক চলে আসছে। নদ বলতে পুরুষ আর নদী বলতে স্ত্রীলিঙ্গ, এই জাতীয় কিছু বোঝায়। এক এক জায়গায় এক এক রকমের ব্যাখ্যা রয়েছে। কোনো জায়গায় বলা হয় যে নদীর প্রবাহ অনেক বেশি, নদের প্রবাহ কম। তো সুনির্দিষ্টভাবে এর সংজ্ঞাটা পাওয়া আসলে মুশকিল। তো আমরা বিভিন্ন আকারে ধরে নিতে পারি যে নদী স্ত্রীলিঙ্গ, নদ পুরুষলিঙ্গ, আর নদীর প্রবাহ বেশি, নদের প্রবাহ কম, সেটা যাই হোক। তো আমাদের মহাদেশ ভিত্তিক যে নদ নদীগুলি রয়েছে যদি আমরা সেইগুলাকে বিবেচনায় আনি,
প্রথমেই মহাদেশ, আর এখানে নদ নদী। তার মধ্যে 1 নম্বরেই যদি আমরা আফ্রিকা মহাদেশের কথা বলি, আফ্রিকা মহাদেশের দীর্ঘতম যে নদ নীল নদ, নীল নদ, অর্থাৎ এই 7টি মহাদেশে যে দীর্ঘতম নদী রয়েছে, দীর্ঘতম নদী যেটা রয়েছে আফ্রিকা মহাদেশে নীল নদ। এখন নীল নদ থেকে আমাদের কোন টাইপের কোশ্চেন পরীক্ষাতে হতে পারে? নীল নদ আমরা যদি ইনফরমেশনগুলি প্রথমত দেই, যে পৃথিবীতে যতগুলা নদ রয়েছে তার মধ্যে সবচাইতে দীর্ঘতম নদ হচ্ছে নীল নদ। এর দৈর্ঘ্য 6,825 কিলোমিটার, 6,825 কিলোমিটার। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়া রয়েছে এই সম্পর্কিত। তো এই নীল নদ এইটা পৃথিবীর 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আফ্রিকা মহাদেশের 11টি দেশের উপর দিয়ে এটা প্রবাহিত। নীল নদের উৎপত্তি উগান্ডা, তানজানিয়া এর মাঝখানে অবস্থিত যে ভিক্টোরিয়া হ্রদ, এই ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। এখন নীল নদের প্রবাহটা দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত, যেটা বিসিএসে এসেছিল। আমি আবার বলছি, নীল নদের প্রবাহ দক্ষিণ থেকে উত্তর দিকে। দক্ষিণ বলতে আমি যদি এই বোর্ডটার কথা চিন্তা করি, উপরের দিকে উত্তর আর নিচের দিকে হচ্ছে দক্ষিণ। তো এই নীল নদ এই জায়গাতে উৎপত্তি হয়ে একে বেঁকে বিভিন্ন জায়গাতে গিয়ে এই জায়গাতে এটা ভ্যানিশ হয়েছে, শেষ হয়েছে। তো এখন নীল নদের প্রবাহ দক্ষিণ থেকে উত্তর দিকে। নর্মালি পৃথিবীর যে গাঠনিক অবস্থা সেটা এই টাইপের মতো। হাতের তালু আমি যদি এইভাবে উঁচু করি তাহলে এইটা একটু উঁচুর দিকে আর এটা একটু নিচের দিকে, তার মানে এইটা উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তো অধিকাংশ পৃথিবীর যে নদ নদীগুলি রয়েছে সেটা এই উত্তর দিকে উৎপত্তি হয়ে একে বেঁকে নিচে এসে শেষ হয়েছে, এই দিক থেকে এসে এই দিকে শেষ হয়েছে। এটাই হচ্ছে স্বাভাবিক, উত্তর থেকে দক্ষিণ দিকে আসবে। কিন্তু নীল নদী যেটা দক্ষিণ থেকে উপরের দিকে উঠেছে, এটা গিয়ে ওখানে শেষ হয়েছে। এখন পৃথিবী তো নদী তো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, সুতরাং এখানে তাকে আরও কোনো কিছু করার নাই। তো এখন আপনারা মাথায় রাখবেন যে নীল নদের প্রবাহ দক্ষিণ থেকে উত্তর দিকে। আর আগে 10টা দেশের উপর দিয়ে প্রবাহিত ছিল। দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার পরিপ্রেক্ষিতে এটা 11টা দেশের উপর দিয়ে ভিক্টোরিয়া হ্রদ থেকে, আপনার সামনে যদি ম্যাপ থাকে তাহলে দেখবেন যে ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে এটা ভূমধ্যসাগরে পতিত হয়েছে। নীল নদের পরে আসি আমরা। দুই, দক্ষিণ আমেরিকা, আমাজন নদী সম্পর্কে যদি আমরা জানতে চাই, 6,437 কিলোমিটার আমাজনের দৈর্ঘ্য। আমাজন এই পানি প্রবাহের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদী। পানি প্রবাহের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন এটা। কিন্তু দীর্ঘ পথ অতিক্রমকারী নদী কিন্তু আবার নীল নদ এটা। আর আমাজন এই নদীটি এর উপনদীর সংখ্যা সবচাইতে বেশি, 1100টি উপনদী রয়েছে, 1100টি উপনদী রয়েছে। এখন আপনাদের নদীর ক্ষেত্রে উপনদী, শাখা নদী
এই টাইপের একটা ব্যাপার আসে। দেখুন যে এইটা একটা নদী প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। এখন এখান থেকে একটা অংশ বের হয়ে আসলো, এটাকে আমরা কি নদী বলবো? শাখা নদী। আবার দেখা যাবে যে এখান থেকে একটা অংশ বের হয়ে আসলো, এটাকে আমরা কি বলবো? প্রশাখা নদী। তাহলে উপনদী কোনটি? যখন এই দিক থেকে এসে এখানে পতিত হলো, এইটা হচ্ছে উপনদী, এটা উপনদী। তাহলে উপনদী আমরা কাকে বলতে পারি? যে অপেক্ষাকৃত ছোট নদী বা পানির প্রবাহ যখন এসে কোনো বড় নদীতে পতিত হয় বা প্রবাহে মিলিত হয়ে সামনের দিকে প্রবাহিত হয়, ওই পতিত নদীকে উপনদী বলা হয়। আমি আবার রিপিট করছি, দেখেন যে অপেক্ষাকৃত ছোট কোনো পানির প্রবাহ বা নদী এসে যখন কোনো বড় নদীতে পতিত হয়ে সামনে প্রবাহিত হয়, তখন ওই পতিত নদীকে বলা হচ্ছে উপনদী। দেখুন যে এইটা নদী, এইটা উপনদী, এটা শাখা নদী, এটা প্রশাখা নদী। আবার ধরুন যে এই উপনদীর থেকে একটা অংশ বের হয়ে গেল, এখন এইটা হচ্ছে এই উপনদীর শাখা নদী। আবার এই শাখা নদী এসে আবার এখানে পতিত হলো, তখন এই নদীর সাপেক্ষে এই নদীটা হচ্ছে উপনদী। তার মানে একটা মেয়ে, সে কন্যা, সে স্ত্রী, সে ভাবি, বা সে মা, সে দাদি, নানি, এক একটা বয়সে সে এক একটা রূপ ধারণ করছে অবস্থানগত কারণে। নদীর ক্ষেত্রেও ঠিক তাই, সে কখনো শাখা নদী, কখনো সে উপনদী, কখনো সে প্রশাখা নদী, এটা সাপেক্ষে। তো যেইটা পতিত হচ্ছে, ওই পতিত যে নদীতে হচ্ছে তার সাপেক্ষে ওই নদীটা হচ্ছে উপনদী। তো পৃথিবীতে যতগুলি নদী রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি উপনদী রয়েছে আমাজন নদীতে, যেটা দক্ষিণ আমেরিকার। ওই যে কয়েকদিন আগেই তো যেটা দেখা গেল যে মহাকাশ থেকে যে ছবিটা উঠিয়েছে, যেমন কি সোনার নদীর সন্ধান পাওয়া গেছে নাকি আমাজনে, এরকম একটা তথ্য দেখা যাচ্ছে। আমাজন জঙ্গলের ভেতর থেকে এই আমাজন নদীটা প্রবাহিত। এরপরে 3, এশিয়া মহাদেশ এর দীর্ঘতম নদী ইয়াং সিকিয়াং। ইয়াং সিকিয়াং এর দৈর্ঘ্য 6380 কিলোমিটার, 6380 কিলোমিটার। ইয়াং সিকিয়াং, এটা নাম শুনে বুঝতে পারছেন যে চীনের এদিক দিয়ে প্রবাহিত। 4, উত্তর আমেরিকা, মিসিসিপি, মিসৌরি, এটা 5971 কিলোমিটার। পরে ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। অনেকেই মনে করে এটা দানিউব, কিন্তু এটা হবে ভলগা, 3690 কিলোমিটার। ইউরোপ মহাদেশ। এরপরে ওশেনিয়া, মারে ডার্লিং, অস্ট্রেলিয়াতে এই মারে ডার্লিং নদীটি রয়েছে। আমাদের এই নদীগুলির মধ্যে আপনাদের এই দুইটা নদীর দৈর্ঘ্যটা গুরুত্বপূর্ণ, নীল নদ এবং আমাজন নদীর, আর বাকিগুলি দৈর্ঘ্যটা গুরুত্বপূর্ণ নয়। তো আপনারা মহাদেশ ভিত্তিক দীর্ঘতম নদী মাথায় রাখবেন: আফ্রিকা নীলনদ, দক্ষিণ আমেরিকা আমাজন, এশিয়া ইয়াং সিকিয়াং, উত্তর আমেরিকা মিসিসিপি মিসৌরি, ইউরোপ ভলগা, ওশেনিয়া মারে ডার্লিং।
ইউরোপ কোনো কোনো বইয়ে দানিউবের কথা লেখা রয়েছে, কিন্তু দানিউবটা হবে না, এখানে ভলগাটা হবে, যেটা রাশিয়ার ভেতর দিয়ে প্রবাহিত। আর আপনারা বিস্তারিত পড়লে এই নীল নদ এবং আমাজন সম্পর্কে বিস্তারিত পড়ার চেষ্টা করবেন, এবং চাকরির পরীক্ষাতে এই দুইটা নদী সম্পর্কে বিস্তারিত আসতে পারে। এরপরে আসি আমরা যে আরেকটা খুব কমন কোশ্চিন চাকরির পরীক্ষাতে দেখা যায়, যে পৃথিবীতে নদী তীরবর্তী শহর দেখা যায় যে বিসিএস বা এই ফার্স্ট ক্লাস অফিসারের যে পরীক্ষাগুলি রয়েছে সেখানে আন্তর্জাতিক যে শহরগুলি রয়েছে ওই শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত সেই সম্পর্কিত আসে। আর নর্মাল চাকরির পরীক্ষাগুলিতে বাংলাদেশের শহরগুলি কোন বা জেলা শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত ওই সম্পর্কিত আসে। তো আমাদের যেহেতু মূল টার্গেট বিসিএস, সেই জন্য আমরা দেখব যে পৃথিবীর যে সমস্ত গুরুত্বপূর্ণ শহর, এই গুরুত্বপূর্ণ শহরগুলি কোন কোন নদীর তীরে অবস্থিত। পৃথিবীর গুরুত্বপূর্ণ শহরগুলি কোন কোন নদীর তীরে অবস্থিত। গুরুত্বপূর্ণ শহর আর নদী। এই গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে আমরা প্রথমে যদি বলি কলকাতা। কলকাতা অর্থাৎ ভারত। হুগলি নদীর তীরে অবস্থিত। এক। দুই, দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। শ্রীনগর যেটা কাশ্মীরে ঝিলাম নদীর তীরে। কাশ্মীর কাবেরী। লাহোর রাভি। ব্যাংকক থাইল্যান্ডের মিনাম। বেইজিং হুয়াংহো। পরে হংকং ক্যান্টন। টোকিও আরাকাওয়া। টোকিও জাপানের, এটা আরাকাওয়া নদীর তীরে অবস্থিত। এইরকম কয়েকটা গুরুত্বপূর্ণ শহর আপনারা দেখবেন। তার মধ্যে রয়েছে যেমন ইরাকের বাগদাদ, কারবালা, বাগদাদ, ইউফ্রেটিস, আর কারবালা ইরাকের ফোরাত, দজলা ফোরাত, যেটা ইউফ্রেটিসের আরেকটা হচ্ছে দজলা। আঙ্কারা কোন দেশের শহর কেউ বলতে পারেন? আঙ্কারা কিজিল নদীর তীরে অবস্থিত। প্যারিস সিন, গুরুত্বপূর্ণ এটা। লন্ডন, এটা তো সবাই জানেন, টেমস নদীর তীরে। মস্কো রাশিয়ার মস্কোভা। আরেকটা গুরুত্বপূর্ণ রোম, চাকরির পরীক্ষাতে আসার মতো। রোম টাইবার নদীর তীরে অবস্থিত। ইতালির রোম টাইবার নদীর তীরে। বার্লিন
ইস্প্রি নদীর তীরে, আর জার্মানির বন দানিউব নদীর তীরে অবস্থিত। নিউ ইয়র্ক, হাডসন, ওয়াশিংটন, পোটেম্যাক, ওয়াশিংটন পোটেম্যাক, কানাডার মন্ট্রিল, সেন্ট লরেন্স, সিডনি, অস্ট্রেলিয়ার মারে ডার্লিং। মারে এবং ডার্লিং এটা দুইটা নদী, এটা একত্রিত হয়ে এটা নাম হয়েছে মারে ডার্লিং। এই শহরগুলি গুরুত্বপূর্ণ। এর বাইরেও আপনারা আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ শহরগুলি রয়েছে আপনারা দেখবেন যে ওই শহরগুলি কোন কোন নদীর তীরে অবস্থিত। তো এটা আমি মুছে দিই। এরপরে আমরা আসি সমুদ্র বন্দর। সমুদ্র বন্দর সম্পর্কিত বিসিএসে প্রায় 5 বার প্রিলিতে কোশ্চিন আসছে। বিষয়টা খুব সহজ, সামান্য একটু পড়লেই আপনি এখান থেকে অ্যান্সার করতে পারবেন। পৃথিবীতে যে 195টি স্বাধীন রাষ্ট্র রয়েছে তার মধ্যে 45টি দেশে যেখানে কোনো সমুদ্র বন্দর নেই, অর্থাৎ সমুদ্র বন্দরবিহীন রাষ্ট্র পৃথিবীতে রয়েছে 45। এই 45টি রাষ্ট্র তার মধ্যে 4টা মহাদেশে অবস্থিত। তো আমাদের চাকরির পরীক্ষাতে 2টা মহাদেশ সম্পর্কে কোশ্চিনটা খুব বেশি আসে সমুদ্র বন্দর থেকে। তো সমুদ্র বন্দরবিহীন মোট রাষ্ট্র 45টি, তার মধ্যে এশিয়া রয়েছে 11টি, ইউরোপ 16টি, আফ্রিকা 16টি, দক্ষিণ আমেরিকা 2টি। এই হচ্ছে মোট 45টি রাষ্ট্র। এই 45টি রাষ্ট্র সমুদ্র বন্দরবিহীন। তার মধ্যে আমাদের এশিয়া এবং দক্ষিণ আমেরিকা এই 2টা মহাদেশের কোন কোন রাষ্ট্র সমুদ্র বন্দরবিহীন সেগুলি পরীক্ষাতে বেশি আসে। তো দক্ষিণ আমেরিকার 2টা, প্যারাগুয়ে এবং বলিভিয়া। বলিভিয়া এবং প্যারাগুয়ে আপনারা ম্যাপে দেখে নেবেন 2টা রাষ্ট্র। আর আমাদের এশিয়া মহাদেশে যে 11টি রাষ্ট্র রয়েছে যেটা সমুদ্র বন্দরবিহীন, একাধিকবার পরীক্ষাতে আসছে। যখন এই যে প্রাইমারির পরীক্ষাগুলি হয়, যদি 10 সেট কোশ্চিন হয় তো দেখবেন যে 2-3 সেটে কোশ্চিনই কিন্তু এই টাইপের কোশ্চিনগুলি এসেছে। নিবন্ধন পরীক্ষাতেও একাধিকবার এই কোশ্চিনটা এসেছে যে এশিয়া মহাদেশের নিচের কোন রাষ্ট্রটি সমুদ্র বন্দরবিহীন। তো এশিয়া মহাদেশের এই সমুদ্র বন্দরবিহীন রাষ্ট্রগুলি মনে রাখার ক্ষেত্রে আমরা ছোট্ট একটা টেকনিক ব্যবহার করতে পারি। এটা এশিয়া মহাদেশের ক্ষেত্রে পাল টানে আলাম আজারবাইজানের আজারবাইজানের 5 স্থানে। এই লাইনটাকে ভাঙলে আমরা 11টি রাষ্ট্রের নাম পাবো। পাল 1, টানে 2, আলাম 4, মতে 5, আজারবাইজান 1, 6। তো এখানে 6টা আর
5 স্থান, এখানে 11টা, অর্থাৎ 7 থেকে 11, 5টা যে রাষ্ট্রের নাম রয়েছে। তো এই রাষ্ট্রগুলি আপনারা মুখস্থ করে নেবেন। পাল বলতে নেপাল, আমি লিখে দিচ্ছি, নেপাল, টানে ভুটান, আতে আফগানিস্তান। এই আফগানিস্তান রাষ্ট্রের নামটি অনেকবার পরীক্ষাতে এসেছে। লাতে লাউস, বৌদ্ধ রাষ্ট্র, মতে মঙ্গোলিয়া। এটা তো আজারবাইজান। আর 5 স্থান দেখেন, মধ্য এশিয়ার, আমি আপনাদের যখন পড়িয়েছিলাম তখন 5টি রাষ্ট্রের নাম বলেছিলাম মধ্য এশিয়ার, অর্থাৎ তুতা কাকি উস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, এই 5টি যে রাষ্ট্র, তুতা কাকি উস্তান, 7, 8, 9, 10, 11। তুতে তুর্কমেনিস্তান, তাতে তাজিকিস্তান, কাতে কাজাকিস্তান, কিতে কিরগিস্তান, উতে উজবেকিস্তান। তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান, মধ্য এশিয়ার 5টা রাষ্ট্রের শেষে কিন্তু স্থান রয়েছে, যার পরিপ্রেক্ষিতে ওইটাকে আমরা বলছি 5 স্থান। আমরা যদি এখন একবারে বলি যে এশিয়া মহাদেশে যে 11টি রাষ্ট্র সমুদ্র বন্দরবিহীন, সেই রাষ্ট্রগুলি নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান। আপনারা এটা ঠোঁটস্থ করবেন এই 11টি রাষ্ট্রের নাম। আপনি দেখবেন যে এই 2021 সালের কোনো না কোনো চাকরির পরীক্ষাতে আপনি এই 11টা রাষ্ট্রের নাম আপনি পেয়েছেন কোনো না কোনো জায়গাতে। আর দক্ষিণ আমেরিকার ওই 2টা পড়লেই যথেষ্ট। আমাদের এশিয়া মহাদেশে আরও 6টা রাষ্ট্র রয়েছে, যে 6টা রাষ্ট্রের কোনো স্থল সীমানা নেই। ওই খাতাটা দাও। 6টা রাষ্ট্রের স্থল সীমানা নেই। ওইটা স্থল সীমানা নেই। তো এই স্থল সীমানা নেই এইরকম রাষ্ট্র আমাদের এই এশিয়া মহাদেশে 6টা। এখানে হচ্ছে সমুদ্র বন্দরবিহীন, তার মানে স্থল বেষ্টিত। আর এর বিপরীতে হচ্ছে স্থল সীমানা নেই। দেখেন, স্থল সীমানা নেই এশিয়া মহাদেশ। পৃথিবীতে মোট 40টা রাষ্ট্রের এরকম ঘটনা রয়েছে। তো ওই রাষ্ট্রগুলি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, আমাদের এশিয়া মহাদেশ এটা গুরুত্বপূর্ণ। 1, মালদ্বীপ, মানে যেটা আসলে দ্বীপ রাষ্ট্র বলতে গেলে সহজ বাক্য, মালদ্বীপ। 2, শ্রীলঙ্কা। 3, বাহরাইন। 4, সিঙ্গাপুর। 5, ফিলিপাইন। 6, জাপান। এই 6টা স্বাধীন রাষ্ট্র যার কোনো স্থল সীমানা নেই। আপনার মানচিত্রে এই 6টা রাষ্ট্র দেখবেন। আর এর বাইরে আরেকটা রাষ্ট্র আছে, তাইওয়ান। কিন্তু তাইওয়ান তো স্বাধীন রাষ্ট্র নয়, তাইওয়ানও একটা দ্বীপ রাষ্ট্র। তার মানে আমরা এইগুলাকে দ্বীপ রাষ্ট্র বলতে পারি, আবার স্থল সীমানাবিহীন রাষ্ট্র বলতে পারি। আপনার চাকরির পরীক্ষাতে কিন্তু ওই রকম আসবে না যে নিচের কোনটি দ্বীপ রাষ্ট্র, ওইটা আসতে পারে হয়তো প্রাইমারি পরীক্ষাতে, কিন্তু বিসিএসে যখন আসবে তখন ভাষাটা চেঞ্জ করে আসবে। আর এর মধ্যে এই রাষ্ট্রগুলি আপনাদের কাছে পরিচিত, কিন্তু এই রাষ্ট্রটা এতটা পরিচিত আপনাদের কাছে নয়, যার পরিপ্রেক্ষিতে আসলে এই বাহরাইনটাই কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে ওই কোশ্চেনটা
দিতে পারে। সুতরাং কেয়ারফুলি আপনারা মাথায় রাখবেন যে বাহরাইন সেটা একটা দ্বীপ রাষ্ট্র এবং স্থল সীমানা নেই। এরপর আসে আমরা যে সমুদ্র বন্দরের মধ্যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র বন্দর। সমুদ্র বন্দরের ক্ষেত্রে আমাদের 3টা স্ট্যাটাস রয়েছে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র বন্দর রিও ডি জেনিরিও, নামটা শুনে বুঝতে পারছেন, ব্রাজিল। পৃথিবীর বৃহত্তম সমুদ্র বন্দর নিউ ইয়র্ক। পৃথিবীর বৃহত্তম আড়তদারি সমুদ্র বন্দর পোর্ট সৈয়দ, মিশর। দীর্ঘতম বললে রিও ডি জেনিরিও, আর বৃহত্তম বললে নিউ ইয়র্ক, আড়তদারি বললে পোর্ট সৈয়দ মিশরের এটা, আর নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের। এখন আড়তদারি বলতে কি বোঝায়? যে অনেকেই কাঁচামাল আড়তে নিয়ে যায়, তার মানে ব্যবসায়ীরা সেখান থেকে কিনে আবার ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। তো পোর্ট সৈয়দ এটা ভূমধ্য সাগরের তীরে দিকে রয়েছে। ইউরোপ আমেরিকার থেকে এই সমস্ত জাহাজে করে পণ্য এসে এই মিশরে পোর্ট সৈয়দে নামানো হয়, সেখান থেকে আবার বেচা বিক্রি হয়ে পৃথিবীর আরও অন্যান্য রাষ্ট্রগুলিতে চলে যায়। এদিকে আফ্রিকাতে কিছু আসে, এশিয়াতে কিছু যায়। তার মানে ওই জায়গাতে মালামালের ট্রানজ্যাকশনটা বেশি হয়, এই জন্য এটাকে আড়তদারি সমুদ্র বন্দর বলা হচ্ছে, পোর্ট সৈয়দ। তো আপনারা পৃথিবীর যে সমস্ত গুরুত্বপূর্ণ দেশ রয়েছে তার সমুদ্র বন্দরগুলি কোনটা সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সমুদ্র বন্দরের পরে আমরা আসি আমাদের বাংলাদেশের যে নদ নদীগুলি রয়েছে। ভূগোলে আন্তর্জাতিক নদ নদীও আছে এবং বাংলাদেশের নদ নদীও রয়েছে। বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের এই নদ নদীগুলির মধ্যে ইন জেনারেল কিছু ইনফরমেশন রয়েছে। বাংলাদেশে মোট নদ নদী 700টি, শাখা প্রশাখা 700টি, মোট নদ নদী 310টি। এর মধ্যে প্রবাহমান, সবগুলাতে যে পানি থাকে তা নয়, প্রবাহমান 230টি, আর মোট শাখা প্রশাখা রয়েছে 700টি। আন্তর্জাতিক মানের নদ নদী 57টি। এই 57টি অথবা 58টি রয়েছে। এখানে যে প্রবলেমটি, 57টি বাংলাদেশ যৌথ নদী কমিশন, এই যৌথ নদী কমিশনের তথ্য অনুসারে 57টি, আর বাংলা পিডিয়ার তথ্য অনুসারে 58টি। কর্ণফুলী যে নদীটি রয়েছে, এই কর্ণফুলী নদীটি বাংলা পিডিয়াতে সংযুক্ত করা হয়েছে, আর যৌথ নদী কমিশন এটাকে বাদ দিয়েছে। তো এখন পরবর্তীতে বিভিন্ন পেপার পত্রিকাতে যে সমস্ত নদ নদী সম্পর্কে যে রিপোর্টগুলি দেওয়া হয়,
তার মধ্যে এই 57টি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট জেআরসি, যৌথ নদী কমিশন। তো আপনাদের যদি চাকরির পরীক্ষাতে কোনো কোশ্চিন থাকে যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের নদ নদী কতটি, তো আপনারা 57টি দিবেন। 57, 58 দুইটা থাকলে 57টাকে দিবেন। যদি ইনকেস 57 না থাকে তখন আপনারা 58 দিবেন। তো প্রবলেম আমি আগেই বললাম যে কর্ণফুলী নদীকে নিয়ে এখানে প্রবলেমটি তৈরি হয়েছে। বাংলা পিডিআর অনেক তথ্যর সঙ্গে মানে প্রচলিত তথ্যের কোনো মিল পাওয়া যায় না, এটা যার পরিপ্রেক্ষিতে বাংলা পিডিআর চাইতে সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান যদি কোনো রিপোর্ট দিয়ে থাকে তো ওই রিপোর্টটাই সবার কাছে গ্রহণীয়। তো আন্তর্জাতিক মানের নদ নদী আমরা কোনটাকে বলছি? যখন একাধিক দেশের মধ্য দিয়ে কোনো নদী প্রবাহিত হয় তো সেই নদীকে আমরা আন্তর্জাতিক মানের নদী বলছি। তো এখানে নর্মালি আমাদের চীন, এইদিকে ভারত, ভুটান, নেপাল, মায়ানমার, এই 4টা রাষ্ট্র, ভারত, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, 5টা রাষ্ট্র। এই 5টা রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কয়েকটা নদ নদীর সংযোগ বা মিলিত হয়েছে। তো সেগুলিকেই আমরা মূলত আন্তর্জাতিক মানের নদ নদী হিসাবে অভিহিত করছি। 57টি নদীর মধ্যে 54টি নদী ভারত বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। মানে যেহেতু বাংলাদেশের চতুর্দিকে ভারত এবং মায়ানমার রয়েছে, তো ওই ভারতের বাইরে ওইদিকে নেপাল, ভুটান, চীন সেটা রয়েছে, সেই দিক থেকেও আসছে। তো মেইনলি আমরা ভারতটাকে ধরছি যে বাংলাদেশ ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদী হচ্ছে 54টি, আর 3টি নদী যেটা বাংলাদেশ এবং মায়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত। এই 3টা সাঙ্গু, মাতামুহুরী এবং নাফ, বিখ্যাত সেই নাফ নদী। এই 3টা নদী বাংলাদেশ মায়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত। এখন আমাদের চাকরির পরীক্ষাতে এই আন্তর্জাতিক মানের যে নদ নদীগুলি রয়েছে, এই নদ নদীগুলি বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে, কি নাম ধারণ করেছে, কোথায় অন্য নদীর সঙ্গে মিলিত হয়েছে, এরপরে কি নাম ধারণ করেছে, এরপরে কি নামে সেটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আগেই যেটা দেখালাম যে হাতের তালু উঁচু করলে যেটা দাঁড়ায় যে উপরে উত্তর নিচে দক্ষিণ, তার মানে বাংলাদেশের অধিকাংশ নদী ওই উত্তর দিকে উৎপত্তি ঘটে এরা নিচের দিকে এসে এখানে পতিত হয়েছে। তার মানে নিচে এটা হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পূর্ব দিক থেকে এসেছে, পশ্চিম দিক থেকে এসেছে, উত্তর দিক থেকে এসেছে, ভিন্নও আছে। যেমন নাফ নদী এটা আবার নিচ থেকে উপরের দিকে উঠে গেছে। তো এখন আমরা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ নদ নদীগুলির মধ্য থেকে আমাদের চাকরির পরীক্ষাতে যে নদ নদীগুলি সম্পর্কে কোশ্চিন বেশি আসে, ওই নদ নদীগুলির আমরা বাংলাদেশে প্রবেশ, মিলিত স্থল, নামকরণ এবং কি নামে পতিত হয়েছে। তো আমরা যদি ওভারঅল একটা ধারণা পাই তাহলে আমার মনে হয় আপনাদের যে টাইপের কোশ্চেনই দিক না কেন আপনারা অ্যান্সার করতে পারবেন। তো নদ নদীর থেকে আপনি যদি কাটা কাটা কোশ্চেন পড়েন তো মনে রাখতে পারেন না, সব তালগোল পাকিয়ে যায়। তো আমি এই সমস্ত বিষয়টাকে একটা প্ল্যাটফর্মে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য সহকারে বা মনোযোগ সহকারে আপনারা এটা দেখবেন, এবং যাদের কাছে কাগজ কলম রয়েছে আপনারা কাগজ কলম নিয়েও আপনারা আস্তে ধীরে এই মানচিত্রটা আর্ট করে আমি যেভাবে করব আপনারাও ঠিক ওইভাবেই এটা করবেন। এবং কারোর কোথাও কোনো প্রবলেম হলে আপনি সঙ্গে সঙ্গে আমাকে কমেন্টস করবেন, আমি সেই জায়গাতে আবার আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই কাগজ কলম নিয়ে এই কাজটা করবেন। দেখবেন যে আপনি যখন সমাপ্ত করতে পারবেন তখন আপনার নিজের কাছে একটা ভালো লাগছে যে না আমি নদ নদীর অবস্থান বা এগুলো আমি দেখতে পারছি। তো আমরা শুরু করি। আমি একাধিকবার এই বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করব, কিন্তু আপনারা বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন। প্রথমত আপনারা একটা বাংলাদেশের মানচিত্র আর্ট করবেন।
মানচিত্রটা এমনভাবে খাতাতে আর্ট করবেন, দুই সাইডে বা উপরে নিচে একটু জায়গা রাখবেন, নিচের দিকে দরকার নাই, কিন্তু সাইডে একটু জায়গা রাখবেন যাতে আপনি একটু লিখতে পারেন, এবং ভেতরেও আমাদের লিখতে হবে, যার পরিপ্রেক্ষিতে এটা একেবারে ছোট হলে হবে না, একটু বড় আকারের করবেন। তো মানচিত্র অনেকে আর্ট করতে পারেন না, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার জাস্ট একটা ফিগার হলে পারে হলো, যেখান থেকে আমি নদ নদীগুলি দেখাইতে পারি। আমাদের উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, এইদিকে পূর্ব, এইদিকে পশ্চিম। এই মানচিত্রের মধ্যে আমাদের যে নদ নদীগুলির প্রবেশ এবং এদের মিলিত স্থল এবং এর পতিত স্থল, সেটা আমরা দেখার চেষ্টা করব। আপনারা ইচ্ছা করলে কয়েক রকমের কালিও ইউজ করতে পারবেন, তাহলে আপনাদের কাছে বিষয়টা আরও স্পষ্ট হবে। তো প্রথমেই আসি আমরা বাম পাশ থেকে কাজটা করব, পূর্ব দিক থেকে, সরি পশ্চিম দিক থেকে। যেটা এটা ভারতে গঙ্গা নদী। এই গঙ্গা নদী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। শিবগঞ্জ, চাঁপাই, রাজশাহীর গোদাগাড়িও এর পাশে রয়েছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এর নাম হলো পদ্মা। বাংলাদেশে প্রবেশ করে এর নাম হয়েছে পদ্মা। অন্যদিকে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করে এর নাম হয়েছে ব্রহ্মপুত্র। ভারতেও এটা ব্রহ্মপুত্র, আবার বাংলাদেশে প্রবেশ করেও এটা ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদীটি এটা বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। অন্যদিকে তিস্তা নদী বাংলাদেশের নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করে। তিস্তা নদী বাংলাদেশের নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করে, আর ব্রহ্মপুত্র নদী কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে। এটা এই তিস্তা এবং ব্রহ্মপুত্র এটা কুড়িগ্রামের চিলমারিতে মিলিত হয়। কুড়িগ্রামের চিলমারিতে মিলিত হলো। এই জায়গাটার নাম চিলমারি, কুড়িগ্রাম। ব্রহ্মপুত্র এবং তিস্তা এটা একত্রে মিলিত হয়ে এর নাম হলো আবার ব্রহ্মপুত্র। তিস্তা ব্রহ্মপুত্র একত্রে মিলিত হয়ে নাম হলো ব্রহ্মপুত্র। কিছু দূর যাওয়ার পরে জামালপুরের দেওয়ানগঞ্জে এসে এইটা আবার দুইটা অংশে বিভক্ত হয়ে গেল। এর একটা নাম হলো যমুনা, আর আরেকটা অংশ পুরাতন ব্রহ্মপুত্র নাম নিয়ে এটা একে বেঁকে এটা প্রবাহিত হলো খুব সরুভাবে। এই জায়গাটার নাম
দেওয়ানগঞ্জ, দেওয়ানগঞ্জ, জামালপুর। জামালপুরের দেওয়ানগঞ্জ এই জায়গাটা সম্পর্কে একটু বলতে হয়। আর এখান থেকে ব্রহ্মপুত্র শাখা নদী যমুনা বের হয়ে আসলো। আচ্ছা, এইটুক সম্পর্কে একটু বলি। 1787 সালে আমাদের এই অঞ্চলে একটা ভূমিকম্প হয়েছিল। 1787 সালে ওই ভূমিকম্পে এই ব্রহ্মপুত্র নদীর গতিপথটি পরিবর্তন হয়ে যায়। ব্রহ্মপুত্র নদীটি অনেক প্রশস্ত ছিল, তো তখন এই ব্রহ্মপুত্র নদীটি যেটার মূল প্রবাহ ছিল ওইটা কনজাস্টেড হয়ে যায়, আর এর যে শাখা নদী যমুনা সেইটা প্রশস্ত হয়ে যায়। যমুনা নদী কিন্তু অনেক প্রশস্ত, তো মূল নদীটি চিপা হয়ে গেল আর শাখা নদীটি প্রশস্ত হয়ে গেল 1787 সালের ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে এই যমুনা বের হয়ে এসে পদ্মার সঙ্গে সে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাতে মিলিত হলো। এই জায়গাটার নাম দৌলতদিয়া গোয়ালন্দ রাজবাড়ী। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াতে এই পদ্মা এবং যমুনা তারা একত্রে মিলিত হলো। মিলিত হয়ে তাদের নাম হলো পদ্মা। তার মানে আগে ছিল পদ্মা, পদ্মা আর যমুনা একত্রে মিলিত হয়ে নাম হলো পদ্মা। আমরা আবার এখন ওই দিকে যাই। ভারতের বরাক নদী, ভারতের বরাক নদী বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ, সিলেটের জকিগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দুইটা অংশে বিভক্ত হলো, একটা সুরমা আর আরেকটা হচ্ছে কুশিয়ারা। বাংলাদেশে প্রবেশ করেই এই দুইটা অংশে এটা বিভক্ত হলো, সুরমা এবং কুশিয়ারা। সুরমা আর কুশিয়ারা, আর এই নদীটার নাম হচ্ছে বরাক নদী। সুরমা কুশিয়ারা এসে তারা হবিগঞ্জের আজমিরিগঞ্জে আবার মিলিত হলো। মিলিত হয়ে তার নাম হলো কালনী। এখানে একটু দেখাই যে এই সুরমা কুশিয়ারা মিলিত স্থানটির নাম আজমিরিগঞ্জ, হবিগঞ্জ। এই নদীটির নাম হলো কালনী। কালনী নদীটি কিছুদূর আসার পরে কিশোরগঞ্জের ভৈরব বাজারে আবার মিলিত হলো। মিলিত হয়ে এর নাম হলো মেঘনা। এই জায়গাটার নাম ভৈরব বাজার, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের ভৈরব বাজারে মিলিত হলো। এই ব্রহ্মপুত্রের যে অংশটা চলে আসলো এইটাকে আমরা বলছি পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী তারা কিশোরগঞ্জের ভৈরব বাজারে মিলিত হয়ে এই নদীটির নাম হলো মেঘনা।
মেঘনা নামে তখন আসতে লাগলো। মেঘনা পদ্মার সঙ্গে চাঁদপুরে মিলিত হলো। এই জায়গাটার নাম চাঁদপুর। চাঁদপুরে পদ্মা এবং মেঘনা একত্রে মিলিত হয়ে এর নাম হলো আবার মেঘনা, এবং মেঘনা নাম নিয়েই এটা বঙ্গোপসাগরে আত্মহত্যা করলো, মানে শেষ হলো, এসে বঙ্গোপসাগরে এটা পতিত হলো। আমি এইটুকু আবার রিপিট করব, আপনাদের ভয়ের কোনো কারণে আমি আবার এটাকে সুন্দরভাবে আবার রিপিট করব। তার আগ দিয়ে আবার আমরা চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দিকে যাই। এখানকার যে নদ নদীগুলি রয়েছে সেটা আমরা শেষ করে নিয়ে তারপর আবার এদিক থেকে আমরা শুরু করব। চট্টগ্রামে এখানে একটা লেক আছে, কাপ্তাই লেক, বাংলাদেশের সবচেয়ে বড় একটা লেক। আর খাগড়াছড়ি জেলার একটা পর্বত শৃঙ্গ আছে। এই পর্বত শৃঙ্গের নাম বদনাতলি পর্বত শৃঙ্গ। বদনাতলি পর্বত শৃঙ্গ। এই বদনাতলি পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে কাপ্তাই লেকে শেষ হয়েছে হালদা নদী। হালদা নদী বাংলাদেশের সীমানায় উৎপত্তি এবং বাংলাদেশের সীমানাতেই শেষ একমাত্র নদী হচ্ছে হালদা। আমাদের চাকরির পরীক্ষাতে একাধিকবার এসেছে, কিন্তু বাংলাদেশের সীমানায় উৎপত্তি, বাংলাদেশের সীমানাতেই শেষ হালদা নদী, যেখানে দেশীয় মাছ প্রজননের প্রধান ক্ষেত্র হিসাবে অভিহিত করা হয়। তার মানে কাপ্তাই লেকে এসে এটা শেষ হয়ে গেল। অন্যদিকে ভারতের যে অঙ্গরাজ্য রয়েছে মিজোরাম, এই মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের রাঙামাটি জেলা দিয়ে প্রবেশ করেছে। রেড পেন দিয়ে যদি আমরা এটা করি, এটা কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীটি ভারতের মিজোরামের লোসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে রাঙামাটি জেলা দিয়ে প্রবেশ করেছে। রাঙামাটি দিয়ে প্রবেশ করে এটা কাপ্তাই লেকে মিশেছে। কাপ্তাই লেকে মিশে আবার চট্টগ্রামের মধ্য দিয়ে এটা এসে বঙ্গোপসাগরে শেষ হয়েছে। এই যে যেখানে কর্ণফুলী টানেল নির্মাণ করা হচ্ছে, এই হচ্ছে সেই কর্ণফুলী নদীটি, এবং সবচাইতে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী নদী। আচ্ছা, এই কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল নিয়ে আপনাদের একটা বিভ্রান্ত তৈরি হয়। অনেক বইয়ে লেখা থাকে কর্ণফুলী নদীটির উৎপত্তি আসামের লুসাই পাহাড়। তো আসামের লুসাই পাহাড়, এই তথ্যটা সঠিক নয়। এখানে একটু শুনবেন আপনারা। ভারতের আগে অঙ্গরাজ্যগুলি অল্প ছিল। এই মিজোরাম সেটা আসামের একটা জেলা ছিল, ওটার নাম ছিল লুসাই পাহাড় জেলা। মিজোরাম এটা হচ্ছে আসামের একটা জেলা, ওই জেলার নাম লুসাই পাহাড় জেলা। পরবর্তীতে 1987 সালে এই লুসাই যে জেলাটি, এই জেলার নাম আগেই পরিবর্তন করা হয়েছিল যে মিজো জেলা। তো মিজো জেলা 1987 সালে ভারতের 23তম প্রদেশ হিসাবে তারা একটা রাজ্যের মর্যাদা লাভ করে। তো 1987 সালে তখন ওই লুসাই পাহাড়টি সেটা মিজোরামের মধ্যে পড়ে, আগে ছিল আসামের মধ্যে। আর 87 সালের পর থেকে ওইটা মিজোরাম যখন সেপারেট প্রদেশ হয়ে গেল, তখন ওই লুসাই পাহাড়টি মিজোরামের মধ্যে পড়ল। এই জন্য
কর্ণফুলীর উৎপত্তির কথা বললে আমরা বলবো মিজোরামের লুসাই পাহাড়, আর 1987 সালের আগ পর্যন্ত তখন হবে আসামের লুসাই পাহাড়। তো ওই পুরাতন যে সমস্ত বইগুলি রয়েছে আসামের লুসাই পাহাড় লিখেছে, তো ওইটা ধারাবাহিকতা চলে আসছে, কিন্তু 87 সালের পর থেকে আর ওটা লুসাই পাহাড় হবে না। তো এই কর্ণফুলী নদীটি রাঙামাটির থেকে এসে চট্টগ্রামের মধ্য দিয়ে এসে বঙ্গোপসাগরে পতিত হলো। অন্যদিকে এদিকে নাফ নদী কক্সবাজারের টেকনাফ উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারের মধ্য দিয়ে এসে বাংলাদেশে পতিত হলো, যেটা 64 কিলোমিটার যার দৈর্ঘ্য রয়েছে। এটা টেকনাফের কক্সবাজার, আর এটার নাম হচ্ছে নাফ নদী। মায়ানমারেও এটা নাফ নদী, বাংলাদেশেও এটা নাফ নদী। দেখেন, আমি আগে আপনাদের যেটা শিখিয়েছি যে নদীগুলির প্রবাহ উত্তর থেকে দক্ষিণ দিকে, কিন্তু নীলনদটা হচ্ছে ব্যতিক্রম। নীলনদ হচ্ছে নিচ থেকে উঠে উপরের দিকে চলে গেছে। তো অনুরূপভাবে দেখেন নাফ নদীটাও কিন্তু দক্ষিণ দিক থেকে এসে উপরের দিকে গিয়ে এটা পতিত হয়েছে। তো আপনার যদি কোশ্চিন হয় যে বাংলাদেশের কোন নদী দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত, সেটা হচ্ছে নাফ নদী। এটা ঠিক করতো, ওই যে মানে ফোন দিয়েছিল তারপরে আমি দেখতে পারছি না। এরপরে আসি আমরা, ঠিক আছে, সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদী। এটা সাঙ্গু এবং এটা মাতামুহুরী। এই সাঙ্গু এবং মাতামুহুরী এটা বান্দরবান জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বান্দরবান, সাঙ্গু এবং মাতামুহুরী বান্দরবান জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারের মধ্য দিয়ে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আপনারা যদিও এটা পরের ক্লাসে করাবো যে এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে 5টা জেলা রয়েছে তার মধ্যে উপরের দিকে খাগড়াছড়ি, এই দিকে রাঙামাটি, এই দিকে বান্দরবান, নিচে কক্সবাজার, আর এইদিকে হচ্ছে চট্টগ্রাম। তো এর মধ্যে নাফ নদী কক্সবাজার জেলা দিয়ে, সাঙ্গু এবং মাতামুহুরী এটা বান্দরবান জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারের মধ্য দিয়ে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো এখন আমি আবার আপনাদের একটু রিপিট করব, যে আপনারা একটু মনোযোগ সহকারে আবার দেখবেন, যে কোনো নদীর প্রবেশ বা কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্টস করবেন। আমি আগে আবার রিপিট করি। প্রথমত, গঙ্গা নদী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এর নাম হলো পদ্মা। ব্রহ্মপুত্র নদী কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, কুড়িগ্রামের ফুলপুর উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, তার নাম হলো ব্রহ্মপুত্র। এটা ভারতেও ব্রহ্মপুত্র, বাংলাদেশেও ব্রহ্মপুত্র, চীন থেকে এসেছে ব্রহ্মপুত্র নদীটি। তিস্তা নদী বাংলাদেশে নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করে। এই তিস্তা এবং ব্রহ্মপুত্র এই দুইটা নদী কুড়িগ্রামের চিলবাড়িতে মিলিত হলো, মিলিত হয়ে এর নাম হলো আবার ব্রহ্মপুত্র।
কিছু দূর আসার পরে জামালপুরের দেওয়ানগঞ্জে এই ব্রহ্মপুত্র নদীটি দুইটা অংশে বিভক্ত হয়ে গেল, একটা যমুনা আর একটা পুরাতন ব্রহ্মপুত্র। যমুনা নদীটির অনেক প্রশস্ত হয়ে গেল আর ব্রহ্মপুত্র নদীটি অনেকটা কনজাস্টেড হয়ে গেল। কারণটা কি? 1787 সালে যে ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে মূল নদীটা সরু হয়ে যায় আর কমেন্টস মনে হচ্ছে হচ্ছে ওই যে শব্দটা হচ্ছে সেটা আচ্ছা। পুরাতন এই ব্রহ্মপুত্রের নামটা তখন হয়ে গেল পুরাতন ব্রহ্মপুত্র। আর এই ব্রহ্মপুত্রের শাখা নদী যমুনা। যমুনা কিন্তু এখানে মূল নদী নয়, যমুনা হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা নদী। এরপরে এই যমুনা এবং পদ্মা, যমুনা এবং পদ্মা এসে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নামক জায়গাতে মিলিত হলো। মিলিত হয়ে এদের নাম হলো পদ্মা। পদ্মা যমুনা একত্রে মিলে হলো পদ্মা। এরপরে আমরা উত্তর দিকে যাই, উত্তর পূর্ব কোণে বরাক নদী। এই বরাক নদী বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। বরাক নদী বাংলাদেশে প্রবেশ করেই দুইটা নাম ধারণ করলো, একটা কুশিয়ারা আর একটা সুরমা। এই সুরমা এবং কুশিয়ারা কিছু দূর যাওয়ার পরে একে বেঁকে তারা আজমিরিগঞ্জের হবিগঞ্জে এসে এরা মিলিত হলো। মিলিত হয়ে এদের নাম হলো কালনী, কালনী নদী। এই কালনী নদী কিছুদূর আসার পরে কিশোরগঞ্জের ভৈরব বাজারে এই পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী তারা মিলিত হয়ে তাদের নাম হলো মেঘনা। এই মেঘনা কিছুদূর যাওয়ার পরে তারা চাঁদপুরে পদ্মার সঙ্গে মিলিত হলো। পদ্মা এবং মেঘনা চাঁদপুরে একত্রে মিলিত হয়ে এর নাম হলো মেঘনা এবং মেঘনা নাম নিয়েই এটা বঙ্গোপসাগরে পতিত হলো। এই অংশটা আমাদের। এখন আসি আমরা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অংশে। এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার বদনাতলি পর্বত শৃঙ্গ, আর এইটা রাঙামাটি জেলার একটা লেক, কাপ্তাই লেক। তো এই খাগড়াছড়ির বদনাতলি পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে রাঙামাটির কাপ্তাই লেকে শেষ হয়েছে হালদা নদী। বাংলাদেশের সীমানায় উৎপত্তি এবং বাংলাদেশের সীমানাতেই শেষ একমাত্র নদী হালদা নদী, যেটা দেশীয় মাছ প্রজননের প্রধান ক্ষেত্র। অন্যদিকে কর্ণফুলী নদীটি ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে রাঙামাটি জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রবেশ করে কাপ্তাই লেকে মিশে কাপ্তাই লেক থেকে বের হয়ে চট্টগ্রামের মধ্য দিয়ে এসে বঙ্গোপসাগরে শেষ হয়েছে। বাংলাদেশের একমাত্র খরস্রোতা, মানে সবচেয়ে বেশি খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী এটা। অন্যদিকে সাঙ্গু এবং মাতামুহুরী এই নদীটি মায়ানমার থেকে বাংলাদেশের বান্দরবন জেলা দিয়ে প্রবেশ করে, এরপরে কক্সবাজার দিয়ে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নাফ নদী কক্সবাজারের টেকনাফ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারের মধ্য দিয়ে এসে বঙ্গোপসাগরে শেষ হয়েছে। এই হচ্ছে আমাদের নদীগুলির অবস্থান। আপনারা
একটু মনোযোগ সহকারে দেখেন। কারো কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্টস করেন, আমি আপনাদের সমস্যাগুলি দেখি। যদি কেউ স্ক্রিনশট নিতে চান তো স্ক্রিনশট নিতে পারেন। কয়টা বাজে? 8:07। খরস্রোতা বলতে বোঝাচ্ছে যার স্রোত তীব্র তীব্র গতিতে পানি প্রবাহিত হচ্ছে, সেটাই হচ্ছে খরস্রোতা। আচ্ছা, আমরা এখন আসি যে এই যে গুরুত্বপূর্ণ যে নদ নদীগুলি রয়েছে, এই নদ নদীগুলির মধ্যে কিছু ফেরিঘাট রয়েছে, যেটা আমাদের চাকরির পরীক্ষাতে বেশ কয়েকবার এসেছে। তো এই ঘাটগুলির মধ্যে যমুনা নদীতে এখানে একটা ফেরিঘাট আছে, বাহাদুরাবাদ ফেরিঘাট। এই বাহাদুরাবাদ ফেরিঘাট এটা জামালপুর জেলায় অবস্থিত, তার মানে যমুনা নদীতে। বাহাদুরাবাদ ফেরিঘাট এটা যমুনা নদীতে জামালপুর জেলায় অবস্থিত। আরেকটা গুরুত্বপূর্ণ ফেরিঘাট যেটা কয়েকদিন আগে মানে একটা অংশ বন্ধ হয়েছিল, সেটাকে আবার চালু করলো, এই আরিসা ফেরিঘাট। এটা বেশ গুরুত্বপূর্ণ। আরিসা ফেরিঘাট এর অবস্থানটা যদি আমি এরকম দেখাই যে এই দিক থেকে যমুনা নদী আর এই দিক থেকে পদ্মা নদী আসছে। এই রাজবাড়ী জেলার এই দিক থেকে এটা পাটুরিয়াতে গিয়ে মিলিত হয়েছে, আর আরেকটা অংশ এখান থেকে গিয়ে আরিসাতে মিলিত হচ্ছিল। আর এই দিকে যেটা পাবনার যে অংশটা, এই পাবনার এই অংশটা বন্ধ ছিল, আরিসা ফেরিঘাটটি বন্ধ ছিল, মানে এইদিকে যমুনা ব্রিজ হওয়ার কারণে। কিন্তু পরবর্তীতে পাবনার এই অংশটা, এটার নামটা কি, নগরবাড়ি, নগরবাড়ি ফেরিঘাট। এই নগরবাড়ির থেকে এসে আরিসাতে মিলিত হতো, আর রাজবাড়ির দৌলতদিয়ার থেকে গিয়ে আরিসাতে অথবা পাটুরিয়াতে মিলিত হতো। কিন্তু যমুনা ব্রিজ হওয়ার কারণে শুধুমাত্র দৌলতদিয়ার থেকে পাটুরিয়াতে ফেরিঘাটটা ছিল। কিন্তু গত মাসে এই নগরবাড়ি ফেরিঘাটটি আবার চালু করা হয়েছে। মূল কারণটা কি, যে যমুনা ব্রিজের উপরে যানবাহনের চাপ কমানোর জন্য এই নগরবাড়ি ফেরিঘাটটি আবার নতুন করে চালু করা হলো। এরপরে যে পদ্মা নদীটি এদিকে আসলো, এসে এই শরীয়তপুরের এখানে এবং ওইদিকে মুন্সিগঞ্জের জাজিরা এবং মাওয়া ফেরিঘাট। তো এই মাওয়া এইটা মুন্সিগঞ্জে, আর জাজিরা এটা শরীয়তপুর এবং মুন্সিগঞ্জ এর মধ্যে এখানে মাওয়া জাজিরা ফেরিঘাট ছিল। তো এইটা গুরুত্বপূর্ণ যে বর্তমানে যে পদ্মা সেতু নির্মিত হচ্ছে, সেটা হচ্ছে এই মুন্সিগঞ্জ এবং শরীয়তপুরের মধ্যে সংযোগ ঘটাচ্ছে। তার মানে মাওয়া জাজিরা পয়েন্টে এই সেতুটি নির্মাণ হচ্ছে। এখানে আরেকটা ঘাট রয়েছে, কেওড়াকান্দি ঘাট, এটা মাদারীপুর জেলায়। মাওয়ার থেকে ছেড়ে আসবে, মাওয়ার থেকে ছেড়ে এসে মাদারীপুরের কেওড়াকান্দিতে এসে ওই জাহাজগুলি বা লঞ্চগুলি
থামবে। তো মাওয়া টু জাজিরা, মাওয়া টু কেওড়াকান্দি, জাজিরা শরীয়তপুরে আর কেওড়াকান্দিটা হচ্ছে মাদারীপুরে। এই ঘাটগুলি আমাদের এখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, নদী স্মৃতি বিজড়িত কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, যে ব্যক্তির নামের সঙ্গে এই সমস্ত নদ নদীগুলি জড়িত। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ নদ নদীর কথা বললেই প্রথমে আমরা যদি বলি যে মানিক বন্দ্যোপাধ্যায়, তার বিখ্যাত সেই উপন্যাস পদ্মা নদীর মাঝি, তো পদ্মা নদীর মাঝির কথা বললেই মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা চলে আসে। এর পাশাপাশি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেটাও পদ্মা নদী, তার কারণ শিলাইদহের যে কুঠি বাড়ি এটা পদ্মা নদীর তীরে, যার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও পদ্মা নদীর নামটি জড়িত। পদ্মা নদীর আরও কয়েকটা নাম রয়েছে, যেমন কীর্তিনাশা বলা হচ্ছে। তো এই কীর্তিনাশা বলার কারণটা কি, রাজা রাজবল্লভ তার একটা বাড়ি ছিল, তো এই রাজবল্লভের বাড়িটি পদ্মা নদীতে এটা বিলীন হয়ে যায়, তারপর থেকে মানে কীর্তিটা বিনাশ হয়ে গেল, সেখান থেকে কীর্তিনাশা পদ্মা নদী যেটাকে বলা হচ্ছে। আমরা যদি এস এম সুলতানের কথা বলি তাহলে এটা চিত্রা নদী। এস এম সুলতান তিনি একজন বিখ্যাত চিত্রকর, নড়াইলে বাড়ি। এস এম সুলতানের নামের সঙ্গে চিত্রা নদী জড়িত। আমরা যদি আল মাহমুদের কথা বলি তাহলে আল মাহমুদ এটা সুরমা নদী। জসিমউদ্দিনের কথা বললে আড়িয়াল খা। এইরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, তাদের যেখানে জন্মস্থান, ওই জন্মস্থান অনুসারেই মূলত এই নদ নদীগুলির নাম এখানে সংযুক্ত করা হয়েছে। আর একটা নদ নদীর সঙ্গে কোশ্চিন আসে যে নদী শিকস্তি এবং নদী পয়স্থি, এটা আমি মুছে দিই। নদী শিকস্তি আর নদী পয়স্থি। নদী শিকস্তিটা কি, নদী ভাঙনের ফলে সর্বশান্ত জনগণকে বলা হয় নদী শিকস্তি। আর পয়স্থি কি, নদীতে চর জাগলে যে অংশটা জনগণ দখল করে ওটাকে বলা হচ্ছে পয়স্থি। তার মানে শিকস্তিটা হচ্ছে বিনাশ, শেষ হয়ে যাওয়া, আর পয়স্থিটা কি, পয়স্থিটা হচ্ছে আবার জেগে ওঠা। তাহলে শিকস্তিতে নদী জনগণ সর্বশান্ত হয়ে যাচ্ছে, আর পয়স্থিতে আবার তাদের ভেতরে আশা জাগাচ্ছে। আর দুইটা কোশ্চিন থাকে যে ব্যক্তির নামের সঙ্গে নদীর নাম কোনটা, যেটা রূপলাল সাহা খুলনার, এই রূপলাল সাহার নাম অনুসারে এখানে নামকরণ করা হয়েছে রূপসা নদী। রূপলাল সাহা থেকে রূপসা নদী। আর নদীর নামে জেলা ফেনী, ফেনী একটা নদীর নাম, এই নদীর থেকে এটা ফেনী জেলার নামকরণ করা হয়েছে। যে ফেনী নদীর পানির বন্টনকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছিল, তো রূপলাল সাহা এবং ফেনী নদীর থেকে ফেনী জেলা। আমাদের বাংলাদেশে যে নদ নদীগুলি রয়েছে, এই নদ নদীগুলির মধ্যে কিছু নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, আবার ভারত থেকে বাংলাদেশে আবার ফিরে এসেছে, আর কিছু নদী বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে কিন্তু সেটা আর ফিরে আসেনি। এটা শিহাব আলম,
এখন দেখুন যে বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, বাংলাদেশ, ভারত, বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদী হচ্ছে 4টি। মহানন্দা, পুনর্ভবা, আত্রাই এবং ট্যাঙ্গন। এই 4টা নদী বাংলাদেশ থেকে এরা ভারতে প্রবেশ করেছে, এটা ইন্ডিয়া, বাংলাদেশ, আবার ইন্ডিয়ার থেকে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে। আর একটা নদী যেটা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে কিন্তু ওইটা আর ফিরে আসেনি। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এরকম নদী একটি কুলিক নদী। কুলিক নদী বাংলাদেশ থেকে ভারতে গেছে, ফিরে আসে নাই। মানে এইটা সেই বাংলা ব্যাকরণের মতো যে কর্মে দ্বিতীয়া আর সম্প্রদানে চতুর্থী। কর্মের দ্বিতীয়াটা কি, যে ধোপাকে কাপড় দাও, আবার কাপড়টা ধোপাকে তো একবারে দেওয়া হচ্ছে না, তার কাছে ফেরত নেওয়া হচ্ছে, তো এটা হচ্ছে কর্মে দ্বিতীয়া। আর সম্প্রদানের চতুর্থীটা কি, যে নিঃশর্তে দান করে দেওয়া, যে সৎ পাত্রে কন্যা দান। মেয়েকে বিয়ে দেওয়ার পরে কোনো বাবা মায় চায় না যে ওই মেয়ে আমার ঘরে ফিরে আসুক, তার মানে সম্প্রদানে চতুর্থী। তো এটা হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে হচ্ছে কুলিক নদী। আচ্ছা, বাংলাদেশে যে নদ নদীগুলি রয়েছে তার মধ্যে দীর্ঘতম নদী, গভীরতম নদী, প্রশস্ততম নদী, এটা বললে হবে মেঘনা। দীর্ঘতম নদী, প্রশস্ততম নদী, গভীরতম নদী, মেঘনা। এই জন্য মেঘনাকে বলা হচ্ছে চিরযৌবনা নদী। মানে মেঘনা নদীতে পানির প্রবাহটা সারা বছরই প্রায় একই রকমের থাকে, কিন্তু অন্যান্য নদ নদীগুলিতে পানির প্রবাহের পরিমাণটা কমে যায়। অন্যদিকে দীর্ঘতম পথ অতিক্রমকারী নদ কোনটি, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রটা হচ্ছে দীর্ঘ পথ সেটা অতিক্রম করেছে। কিন্তু ব্রহ্মপুত্রের প্রবলেমটা হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে এটা কিশোরগঞ্জের ভৈরব বাজার পর্যন্ত এখানে একেবারে মরা অবস্থায় পড়ে গেছে ওই ভূমিকম্পের পর থেকে এটা। আর এদিকে মেঘনা নদীটা তার প্রবাহটা একেবারে সচল রয়েছে এটা। তো আমরা নদ নদীর পরে আসি। আপনাদের 4টা টার্ম হাওড়, বাওড়, বিল, হ্রদ, এইটা অনেকটা তালগোল পাকিয়ে যায়। তো এটা সম্পর্কে একটু এখন বলবো। প্রথমত আমরা বলি হ্রদ। হ্রদ বললে মূলত প্রাকৃতিক জলাধার। হ্রদ হচ্ছে প্রাকৃতিক জলাধার। প্রাকৃতিক কোনো উৎস হতে পানি উৎপত্তি হয়ে যখন নির্দিষ্ট একটা জায়গায় আবদ্ধ অবস্থায় থাকে তাকে আমরা হ্রদ বলছি। হ্রদের আকার যখন অনেক বড় হয়ে যায় সেটাকে আমরা সাগরও বলি। যেমন কাস্পিয়ান হ্রদ, এটা আবার কিন্তু কাস্পিয়ান সাগরও। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম হ্রদের সংখ্যা খুব কম রয়েছে। হ্রদ বা লেক চোখে পড়ার মতন 8-10টা মতো হ্রদ রয়েছে। তার মধ্যে সবচাইতে বড় হ্রদ রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদ বা কাপ্তাই লেক। আর সবচাইতে উঁচুতে হ্রদ রয়েছে বগা লেক, যেটা বগা হ্রদ, ওটা বান্দরবান জেলায় অবস্থিত। হ্রদের পানি সবসময় একই রকমের থাকে। এখানে পানি খুব বেশি কম বেশি হয় না। মানে পুকুরের পানিতে কখনো শুকিয়ে যায় বা কখনো বেশি হয়, কিন্তু হ্রদের পানিটা ন্যাচারালি সবসময় একই রকমের থাকে। এরপরে হাওড়।
আচ্ছা, হাওরের ব্যাপারটা আসি। হাওর হচ্ছে পিরিচ আকৃতির ভূগাঠনিক অবস্থান, যেখানে শীতকালে পানি সংকুচিত হয়, বর্ষাকালে পানির পরিমাণটা বেড়ে যায়। আবার শুনুন, যে পিরিচ আকৃতির ভূগাঠনিক অবস্থা কেমন, যে কাপ পিরিচ, আমরা যে চা খাই যে কাপ পিরিচ, এই কাপ পিরিচ এটা দেখবেন যে এর কোণাটা সামান্য একটু ওঠানো আর মাঝখানে ফ্ল্যাট। তার মানে ওই ভূমের যে গঠনটা সামান্য একটু উঁচু আর নিচের তলদেশটা ফ্ল্যাট টাইপের, ওইটাকে বলা হচ্ছে হাওর। তার মানে হাওরের নিচের থেকে কিন্তু কোনো পানি উঠছে না, হাওরে এটা অভ্যন্তরীণ থেকে মানে সাইড থেকে পানি এসে বর্ষাকালে পানি এসে সেখানে সয়লাব হয়ে যাচ্ছে, আবার শীতকালে হাওরের পানি শুকিয়ে যাচ্ছে। তো আমাদের হাওর এইটা মূলত উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এইদিকে হাওরের পরিমাণটা সবচাইতে বেশি। তো হাওর বাংলাদেশে মোট 373টি হাওর রয়েছে। এর মধ্যে সিলেটে হাওর রয়েছে 105টি। মোট 373টি হাওর আর 105টি হাওর রয়েছে সিলেটে। এটা আচ্ছা, আরেকটা হাওরের সঙ্গে আসি আমরা, বাওড়। বাওড়ের সংখ্যাটা অবশ্য উল্লেখ নাই। হাওরের এইটা আপনার কোশ্চেন হতে পারে যে বাংলাদেশের কোন অঞ্চলে হাওর বেশি রয়েছে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে হাওর বেশি রয়েছে। আচ্ছা, বাওড়, বাওড়টা কাকে বলা হচ্ছে? নদীর পরিত্যক্ত অংশের যার অভ্যন্তরীণ থেকে পানি উচ্চারিত হয়, এই রকম অবস্থাকে বাওড় বলা হচ্ছে। নদীর পরিত্যক্ত বাহু কেমন, এই হচ্ছে একটা নদী, এখান থেকে নদীটা চলতে চলতে কোনো কারণে এইভাবে বাঁকা হয়ে এটা চলে আসলো। এখন এই নদীটা অনেকটা চলতে চলতে সেই মরা গাঙে পরিণত হয়। গাং শব্দটি আমরা ব্যবহার করি কখন, যে নদী বা খালের চাইতে যেটা ছোট, যেটা পরিত্যক্ত টাইপের হয়ে গেছে, এটাকে আমরা গাং হিসাবে অভিহিত করছি। তো এখন এই নদীর এই অংশটা এখানে মাটি জমতে জমতে দেখা যাচ্ছে এটা ব্লক হয়ে গেল। তখন নদীর যে অংশটা এই বর্ধিতভাবে মূল নদীর থেকে ডিটাচড হয়ে গেল, এই অংশটাকে তখন বলা হচ্ছে বাওড়। আমরা মনে করি যে হাওরের মনে হয় হাওরের যেটা ছোট অংশ ওইটাকে বলা হবে বাওড়, তা কিন্তু নয়। নদীর পরিত্যক্ত বাহু, এই নদীর পরিত্যক্ত বাহুটাকে বলা হচ্ছে বাওড়। বাওড়ে সারা বছরই কিছু না কিছু পানি থাকে, কিন্তু হাওরে এখানে কিন্তু সারা বছরে কোনো পানি থাকে না। শীতকালে পানি শুকিয়ে যাবে, সেখানে ধান চাষ করছে, মাঠকে মাঠ, সবাই যে এখনকার সিজনে সবাই ধান লাগাচ্ছে, বর্ষা আসার আগ দিয়ে তারা কেটে নিবে। কিন্তু বাওড়ে কি হচ্ছে, পানি সবসময় কম বেশি থাকবেই। এটা মানে নিচের থেকে বাওড়ের পানিটা আসছে, কিন্তু হাওরে কিন্তু নিচ থেকে পানি আসছে না। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাওড়ের পরিমাণটা বেশি, তার মানে যশোর, ঝিনাইদহ এই অঞ্চলে বাওড়ের সংখ্যাটা বেশি রয়েছে। তবে বাওড় অপেক্ষাকৃত ছোট এটা। আচ্ছা, আরেকটা কি রয়েছে, বিল। বিলটা কি, যে অভ্যন্তরীণ পৃষ্ঠ থেকে এবং পার্শ্ববর্তী জায়গার থেকে পানি এসে যখন নির্দিষ্ট একটা জায়গাতে পানি জমায়েত হয় তাকে বলা হচ্ছে বিল। বিলের কি দুইটা ব্যাপার আপনি খেয়াল করবেন, একটা হচ্ছে মাটির ভূ অভ্যন্তরীণ স্তর থেকে পানি উৎক্ষেপিত হচ্ছে, আর পার্শ্বদেশ থেকে সেটা এসে সেখানে জমায়েত হচ্ছে। বিলের ডিফারেন্সটা কি, যে বিলের পানি শুকিয়ে গেলেও কোনো না কোনো জায়গাতে অল্প স্বল্প পানি থাকবেই, এবং সামান্য একটু খুললেই নিচ থেকে পানিটা আসছে।
এখন হাওড় এবং বিলের মধ্যে ডিফারেন্সটা কি, যে হাওড়ে কিন্তু পানি টোটালি শুকিয়ে যাচ্ছে এবং হাওড়ে নিচ থেকে কোনো পানি উঠছে না, আর বিলের নিচ থেকে পানি উঠছে এবং সাইড থেকে পানি আবার চুয়ে এসে সেখানে জমায়েত হচ্ছে। বিলের কথা বললে চলন বিল, বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল। তো বাংলাদেশের এই উত্তর পশ্চিমাঞ্চল, এরপরে দক্ষিণ পশ্চিমাঞ্চল, খুলনা, যশোর, এইদিকে অনেকগুলা বিল রয়েছে। ভবদহ বিল যশোরে যেটা বিখ্যাত, এখানে রয়েছে। তো এই দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে বিলের সংখ্যাটা বেশি। তাহলে হ্রদ, হাওর, বাওড় এবং বিল, এই চারটা জিনিস আপনি ডিফারেন্স করে পড়ার চেষ্টা করবেন। আপনারা বাংলাদেশের মানচিত্রটা নিয়ে বাংলাদেশের নিচের দিকে যে সমস্ত দ্বীপ রয়েছে বা চর রয়েছে এইগুলা আপনারা দেখবেন। যদি আমরা দ্বীপের কথা বলি তাহলে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা, এটা টোটালি বাংলাদেশ থেকে একেবারে বিচ্ছিন্ন রয়েছে। আর বাংলাদেশের মানচিত্রের নিচের দিকে যে সমস্ত দ্বীপগুলি রয়েছে এটা আপনারা দেখবেন, যেমন সন্দ্বীপ, হাতিয়া এবং কুতুবদিয়া, এই তিনটা দ্বীপ এটা চোখে পড়ার মতন এবং এখানে একাধিকবার কোশ্চেন আসছে। তো এর মধ্যে একটা দ্বীপের কথা বলতে হয়, নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ এটা নোয়াখালী জেলায় এটা অবস্থিত। নোয়াখালী জেলায় এই নিঝুম দ্বীপ অবস্থিত। এই নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিল বাউলার চর। নোয়াখালীর মাঝিরা 1950-এর দশকে মাছ ধরতে গিয়ে এই বাউলার চর তারা আবিষ্কার করে। পরবর্তীতে বাউলার চরে সেখানে লোকজন বসতি শুরু করে। 1970 সালে আমাদের এই পাকিস্তান আমলে এই অংশে প্রলয়ঙ্কারী একটা ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড় গোর্কি। ঘূর্ণিঝড় গোর্কিতে প্রায় 3 লক্ষ লোক মারা যায়। তো ওই ঘূর্ণিঝড়ের সময় বাউলার চরে 1 লক্ষ লোক প্রায় বসবাস করত। তো এখানে মাত্র 11 জন লোক জীবিত ছিল আর বাকি সকল লোক মারা গিয়েছিল 1970 সালের 12ই নভেম্বর এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পরে। তখন এই বাউলার চরে শান নীরবতা, তখন লোকজন এই বাউলার চরের নাম পরিবর্তন করে তারা করলো নিঝুম দ্বীপ। তারপর থেকে এটা হয়ে গেছে নিঝুম দ্বীপ, যার আয়তন 91 বর্গ কিলোমিটার প্রায় নোয়াখালী জেলায়। তো আপনারা মানচিত্র দেখে এই গুরুত্বপূর্ণ দ্বীপ বা চরগুলিকে আইডেন্টি করবেন। তো আজকে আমরা এখানে শেষ করব। আপনারা নদ নদী পড়ার ক্ষেত্রে অবশ্যই 2টা মানচিত্র নেবেন, আন্তর্জাতিক এবং বাংলাদেশ। আন্তর্জাতিক যে গুরুত্বপূর্ণ নদ নদীগুলি বা শহরগুলি আমি দেখাইলাম ওইটা ম্যাপে দেখবেন, তাহলে দেখবেন যে আপনার ভুল হচ্ছে না। আর শুধুমাত্র খাতা বা গাইড বই মুখস্থ করতে গেলে আপনার ভুল হয়ে যাবে। সুতরাং মানচিত্র দেখে এটা পড়ার চেষ্টা করবেন, বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক তাই। তাহলে দেখবেন যে আপনাদের এটা সুবিধা হচ্ছে। তো আজকে আমাদের এই পর্যন্তই। যারা ক্লাস টেস্ট দেন নাই এবং যারা দিতে চাচ্ছেন এখন আপনারা শুরু করতে পারেন ক্লাস টেস্ট। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।